Okay, so welcome everyone to the writing class of Neuron IELTS Academy. আম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের রাইটিং ক্লাসের এই লেকচারটাতে শেখার চেষ্টা করব কিভাবে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর একটা প্রপার ইন্ট্রোডাকশন লিখতে পারি। তো ইন্ট্রোডাকশন লিখার যে ওয়েটা, সেই প্রপার ওয়েটা আমরা অনেকে জানি না বা সেটা বুঝতে পারি না সহজে। সেটা বুঝতে না পারার কারণে আমরা অনেকে আইএলটিএস রাইটিং এ প্রবলেম ফেস করি। দেখেন, একটা চার্ট আপনি লিখবেন বা একটা গ্রাফ আপনি লিখবেন, এটা ডেসক্রিপশন লিখবেন। বেসিক্যালি এগুলোকে রিপোর্ট বলা হয়ে থাকে। সো আপনি একটা রিপোর্ট লিখবেন, এই রিপোর্টের প্রথম যেই প্যারাগ্রাফটার দিকে আপনার এক্সামিনার দেখবে সেটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। সো দিস ইজ বেসিক্যালি দ্য ফার্স্ট ইমপ্রেশন অফ ইউ টুয়ার্ডস দ্য এক্সামিনার। সো এক্সামিনার যদি আপনার প্রতি ফার্স্ট ইমপ্রেশনটাই ভালো না থাকে এক্সামিনারের, তাহলে আসলে ওই জায়গাতেই আপনার একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা বেসিকলি কিভাবে একটা ভালো ইন্ট্রোডাকশন লেখা যেতে পারে সেটা ওয়েটা আমরা দেখব। তো ইন্ট্রোডাকশন বেসিকলি কি করে, একটা গ্রাফ যদি আমি ডেসক্রাইব করি, একটা রিপোর্ট যদি আমি লিখি, তো যেমন দেখেন এখানে একটা বার চার্ট দেয়া আছে। এই বার চার্টের আমরা যদি একটা ইন্ট্রোডাকশন লিখি, তাহলে এর ইন্ট্রোডাকশন আসলে কি ডেসক্রাইব করে? কিছুই না, জাস্ট এর কোয়েশ্চেনে যা লেখা আছে সেটার একটা প্যারাফ্রেজিং, মানে কোয়েশ্চেন আমার কাছে কি চাচ্ছে সেটাই আমি নিজের ওয়েতে বলি। প্যারাফ্রেজিং মানে হচ্ছে কোনো কিছুকে নিজের ওয়েতে এক্সপ্লেইন করা, নিজের মতো করে এক্সপ্লেইন করা। যেমন এই টেবিলটা আমরা যদি খেয়াল করি, এই টেবিলের যে কোয়েশ্চেন দেয়া আছে, দ্য টেবিল শোজ দ্য কনজিউমার স্পেন্ডিং অন ডিফারেন্ট আইটেমস ইন 5 ডিফারেন্ট কান্ট্রিজ ইন 2002। সো এইটার একটা প্যারাফ্রেজিং আমরা লিখবো। তো কিভাবে প্রপার ওয়েতে একটা গ্রাফের ইন্ট্রোডাকশন লেখা যায়, গ্রাফের কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করে, সেই ওয়েটা দেখার জন্যই মূলত হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা। তো লেটস গেট স্টার্টেড। আমরা জানি যে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ মূলত 6 ধরনের রিপোর্ট লিখতে হইতে পারে। 6 ধরনের রিপোর্টের মধ্যে আছে বার চার্ট, যেমন বার চার্ট অর বার গ্রাফ, এই যে এটা একটা বার চার্ট। এছাড়া আছে আপনার লাইন গ্রাফ আছে, বা হচ্ছে পাই চার্ট আছে, এছাড়া হচ্ছে টেবিল আছে, এবং এর বাইরে আরো দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে ম্যাপ এন্ড ডায়াগ্রাম, যেগুলোর রাইটিং স্টাইল একটু ভেরি করে এই চারটার তুলনায়। তবে এই চারটার মোটামুটি, এই চারটা বলতে আমি বুঝাইতে চাচ্ছি বার, পাই, টেবিল এন্ড হচ্ছে আপনার লাইন গ্রাফ। এই যে চারটা গ্রাফ আমরা লিখি, এই চারটা গ্রাফের রাইটিং স্টাইল মোটামুটি একই ধরনের, ইন্ট্রোডাকশন লেখার ওয়েটাও মোটামুটি একই ধরনের। সো আমি আমি আমার ক্লাসগুলোতে এটাকে এইভাবে বলে থাকি যে আসলে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ 4 ভাই আর 2 বোন আছে। তো ওই 4 ভাইয়ের যে রাইটিং স্টাইল, ইন্ট্রোডাকশনটা, সেটা মোটামুটি সেম হয়ে থাকে। তো আজকের ভিডিওটা যারা ভালো করে দেখবেন, আশা করি তারা এই চারটা গ্রাফ লেখার ক্ষেত্রে, গ্রাফের ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আর প্রবলেম ফেস করবেন না। তো আপনারা যদি স্ক্রিনে একটু ভালো করে দেখেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হাউ টু রাইট এন ইন্ট্রোডাকশন। কিভাবে ইন্ট্রোডাকশন লিখবো। আমি এখানে কিছু স্টেপস লিখে দিছি। আহ, কয়টা স্টেপ? 1 2 3 4 5 6 7 8 9টা। তো আমি বলতে পারি যে দেয়ার আর 9 স্টেপস অফ রাইটিং এন ইন্ট্রোডাকশন। তো 9টা স্টেপ কি কি আমরা একটু দেখি। প্রথমে বলা হচ্ছে রাইট দ্য নেম অফ দ্য চার্ট। আমাকে চার্টের নাম লিখতে হবে। চার্টের নাম বলতে কি? নাম বলতে হচ্ছে এটা বার চার্ট নাকি লাইন গ্রাফ নাকি এটা টেবিল নাকি পাই চার্ট, সেটা লিখতে হবে। এরপরে হচ্ছে একটা ভার্ব ইউজ করব, সেটা হচ্ছে কম্পেয়ার্স নাকি ইলাস্ট্রেটস অথবা গিভস ইনফরমেশন অ্যাবাউট, যে কোনোটা আমরা ইউজ করতে পারি। তবে তবে এখানে একটা কথা আছে, আমি প্রেফার করব আপনারা যদি এটা ইউজ করেন, অর্থাৎ কম্পেয়ার্সটা যদি আপনারা ইউজ করে থাকেন। কম্পেয়ার্সই আমি কেন ইউজ করার কথা বলতেছি, কারণ হচ্ছে আহ, আপনি যে কোনো চার্ট দেখেন, যে কোনো চার্ট ওপেন করে দেখবেন যে এখানে আসলে একটা কম্পারিজন আমাদেরকে শো করে যে কোনো চার্ট। যেমন এখানে আপনি যদি এই চার্টটার দিকে তাকান, তাইলে দেখতে পাবেন যে এখানে কনজিউমার এক্সপেন্ডিচারের যে কম্পারিজনটা, সেটাই যে কারের মধ্যে দুইটা দেশের কম্পারিজন, ফ্রান্স এন্ড ইউকে। এখানে কম্পিউটারের বেসিসে দুইটা দেশের কম্পারিজন। তো বেসিকলি এটা আসলে কম্পারিজন করে যেহেতু, সেহেতু কম্পেয়ার্স লেখাটাই বেটার আমি মনে করি। হাউএভার আপনি চাইলে ইলাস্ট্রেটস, গিভস ইনফরমেশন অ্যাবাউট, এগুলো লিখতে পারেন, ইটস আপ টু ইউ।
ওকে, এর পরের বিষয়টা হচ্ছে আপনাকে হচ্ছে অ্যামাউন্ট, নাম্বার, পার্সেন্টেজ, প্রপোর্শন এরকম এইগুলার কিছু একটা লিখতে হবে। সেটা কি লিখবেন সেটাও ডিপেন্ড করবে, আমি বুঝিয়ে দিচ্ছি, ওয়েট। এরপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে V2 ফর্ম অফ অ্যাকশন ওয়ার্ড, তারপরে বাকিগুলো আর কি ইভেনচুয়ালি আসবে। আমি প্রথমে বলে রাখি, যে কোনো ইন্ট্রোডাকশন লিখতে হলে আপনাকে প্রথমে দুইটা জিনিস দেখতে হবে, দুইটা জিনিস বুঝতে হবে ওই চার্টের কোয়েশ্চেন থেকে। ওই চার্টের কোয়েশ্চেন থেকে আপনি কোন দুইটা জিনিস দেখবেন বা কোন দুইটা জিনিস বোঝার চেষ্টা করবেন। ওকে, সো যেটা বললাম যে দুইটা জিনিস আমাদেরকে দেখতে হবে, দুইটা জিনিস বুঝতে হবে যে কোনো চার্ট থেকে। তো আমরা যদি যেমন এই চার্টের দিকে একটু তাকাই, তাহলে এই চার্ট থেকে আপনাকে, চার্টের কোয়েশ্চেন থেকে আপনাকে দুইটা জিনিস বেসিকলি খুঁজে বের করতে হবে। সেই দুইটা জিনিস কি কি, যে দুইটা জিনিস আমাকে ইন্ট্রোডাকশন লেখার আগে বুঝতে হবে একটা চার্টের। প্রথমত আপনাকে বুঝতে হবে যে এই চার্টের সাবজেক্ট কে, এই চার্টের সাবজেক্ট কে, আপনাকে এটা বুঝতে হবে প্রথমত। এবং দ্বিতীয়ত আপনাকে বুঝতে হবে এর অ্যাকশন ওয়ার্ড কে, অ্যাকশন ওয়ার্ড। নাও হোয়াট ইজ অ্যাকশন ওয়ার্ড? এন্ড অ্যাকশন ওয়ার্ড বুঝার জন্য, অ্যাকশন ওয়ার্ড আসলে আসলে কিছুই না। অ্যাকশন ওয়ার্ড হচ্ছে বেসিকলি ভার্বটা, যে ভার্বটা, মূল ভার্বটা আমরা ইউজ করব একটা ইন্ট্রোডাকশনের মধ্যে। তো এটাকে অ্যাকশন ওয়ার্ড বলার কারণ কি? অ্যাকশন ওয়ার্ড বলার কারণ হচ্ছে একটা ভার্ব, আমি যদি আপনাকে বলি এটা ভার্ব, এটা আসলে ভার্ব ফরম্যাটে নাও থাকতে পারে, এটা নাউন ফর্মে থাকতে পারে, আমাকে হয়তো এটাকে ভার্ব ফর্মে নিয়ে লিখতে হইতে পারে। সো ইট ডিপেন্ডস, রাইট? সো এই জন্য হচ্ছে আমরা এটাকে অ্যাকশন ওয়ার্ড বলতে থাকি। যেমন আমি নিচে এখানে কিছু একটা চার্টের মধ্যে আমি এগুলো লেখার চেষ্টা করছি, দেখেন কিছু কমন অ্যাকশন ওয়ার্ডস, সাম কমন অ্যাকশন ওয়ার্ডস, কিছু কমন অ্যাকশন ওয়ার্ডস যেগুলো আপনি পাইতে পারেন, সেটা হচ্ছে দেখেন এক্সপেন্ডিচার। তাহলে এক্সপেন্ডিচার যদি আপনার থাকে, এক্সপেন্ডিচারের V1 ফর্ম কি হইতে পারে? এক্সপেন্ডিচার থাকলে আপনার V1 যেটা, মানে ভার্ব 1 যেটা বা প্রেজেন্ট ফর্ম, এটা তো নাউন ফর্ম এক্সপেন্ডিচার, তো এটার ভার্ব ফর্ম হবে হচ্ছে স্পেন্ড। তেমনি এটার V2 ফর্ম যেটা, সেটা হবে হচ্ছে স্পেন্ট। ওকে, তো এক্সপেন্ডিচার থাকলে V1 হবে স্পেন্ড। তো V1, ওকে ভালো কথা, V1 স্পেন্ড হবে, তেমনি V2টা হবে স্পেন্ড। আবার স্পেন্ডিং যদি থাকে তাইলেও এর V1 হবে আপনার স্পেন্ড। আবার যদি স্পেন্ডিং থাকে তাইলে V2 হবে স্পেন্ড। V1 হবে স্পেন্ড, V2 হবে স্পেন্ড। তার মানে এক্সপেন্ডিচার আর স্পেন্ডিং দুইটা কিন্তু মূলত একই জিনিস বোঝায়। এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ বোঝায়, স্পেন্ডিং মানে হচ্ছে খরচ বোঝায়, কোনো যে কোনো জিনিসের কোনো খরচ হইতে পারে, তো সেটার ভার্ব ফর্ম হচ্ছে স্পেন্ড। আর V2 তে, মানে এটার পাস্ট ফর্মে যদি আমি নিয়ে যাই এটাকে, সেটা হয়ে যাবে স্পেন্ট। ওকে, এরপরে আছে কনজাম্পশন। কনজাম্পশনও কমন, আইএলটিএস এর কোয়েশ্চেন গুলাতে ইউজ করা হয়ে থাকে। কনজাম্পশন হইলে এর ভার্ব ফর্ম কি হবে? আশা করি আপনারা ধরতে পারছেন অলরেডি, সেটা হয়ে যাবে কনজিউম। এখন V2 তে নিয়ে গেলে, অর্থাৎ পাস্টে নিয়ে গেলে, এটা একটা ভার্বকে, সেটা ইউজুয়ালি কি হয়, ইডি বা ইডি যুক্ত হয়। এখন তাইলে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রেও সেম, এটা হবে কনজিউমড। কনজিউমড। এবার আসি ভিজিটর। যদি কোনো চার্ট এরকম থাকে যে ভিজিটরের সংখ্যা হচ্ছে দেখাচ্ছে, শো করতেছে, বা টুরিস্টের সংখ্যা শো করতেছে কোনো টুরিস্ট স্পটে, তাইলে এটার ক্ষেত্রে ভার্ব কি হবে? ভার্ব হবে ভিজিট। কারণ টুরিস্ট বা ভিজিটররা কি করে? ভিজিট করে। কি করে? ভিজিট করে। তাহলে ভিজিট করাটা হচ্ছে তাদের কাজ। সো দিস মিনস যে ভিজিট হচ্ছে আমার এখানে V1। তেমনি আপনারা আশা করি বুঝতে পারছেন অলরেডি যে V2 কি হবে? V2 হবে ভিজিটেড। তারপরে এবার আসি এমিশন। এমিশন মানে বোঝা যাচ্ছে, এটা নতুন মনে হতে পারে, বাট এটা নতুন না, এটা আইএলটিএস এ আসছে এর আগে বেশ কয়েকবার। এমিশন মানে হচ্ছে নির্গমন বোঝায়। ইউজুয়ালি গ্যাস টাইপ জিনিসপত্রের ক্ষেত্রে এমিশন ইউজ করা হয়ে থাকে। যেমন যদি বলা হয়ে থাকে যে এই গ্রাফ শো করতেছে কার্বন ডাই অক্সাইড এমিশন, মানে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ, তাইলে এমিশন ওয়ার্ডটা আসতে পারে। এখন এমিশন থাকলে ভার্বটা কি হবে? ভার্বটা হবে এমিশন থাকলে ভার্বটা হবে এমিট, V1 আর কি। আর V2 তে গিয়ে কি হবে? এমিটেড। এমিটেড।
এরপরে হচ্ছে প্রোডাকশন থাকলে, এটা আপনারা বুঝতে পারবেন সবাই, প্রোডাকশন থাকলে হচ্ছে প্রডিউস, প্রডিউস একদম সিম্পল। ভি2 তে নিয়ে গেলে কি হবে সেটা আমার লিখতে হবে না, আশা করি আপনারা পারবেন, তো আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে প্রডিউসড, প্রডিউসড জাস্ট ডি যুক্ত হবে। তেমনি এখানে জেনারেশন, জেনারেশন মানে কি, জেনারেশন মানে হচ্ছে উৎপাদন, প্রোডাকশন মানে যা বোঝায়, জেনারেশন মানে সেম জিনিস বোঝায়। সরি, প্রডিউস হবে না, জেনারেশনের ক্ষেত্রে কি হবে, জেনারেট। যেমন জেনারেশন আমি বলি কিসের ক্ষেত্রে ইউজ করা হয়, জেনারেশন ইউজ করা হয় ইউজুয়ালি ইলেকট্রিসিটি বা এনার্জি টাইপ জিনিসপত্র, এগুলোর ক্ষেত্রে জেনারেশন ইউজ করা হয়ে থাকে। যেমন ইলেকট্রিসিটি জেনারেটেড ফ্রম গ্যাস, ইলেকট্রিসিটি জেনারেটেড ফ্রম ওয়াটার পাওয়ার, এই সমস্ত ক্ষেত্রে এটা আসতে পারে, মানে জেনারেশন ওয়ার্ডটা আসতে পারে। এটা বেসিকলি প্রোডাকশনের একটা সিনোনিম, এটা দ্বারা উৎপাদন বোঝায়। তো জেনারেশন, ও আমি ভি1-এ লিখে ফেলছি, এটা জেনারেশন, এটা আসলে কি হবে, জেনারেট, জেনারেট, জেনারেট হবে। আর এখানে গেলে কি হবে, এটা এখানে গেলে হয়ে যাবে জেনারেটেড, ইডি যুক্ত হবে, সিম্পল। তো এই হচ্ছে কমন কিছু অ্যাকশন ওয়ার্ডস, এগুলাকে অ্যাকশন ওয়ার্ড বলার কারণ অলরেডি আমি বলছি, সেটা হচ্ছে যে নাউন ফর্মে দেওয়া থাকতে পারে, নাউন ফর্ম তো ভার্ব না, অনেকে এটাকে ভার্ব বলে আখ্যায়িত করে থাকেন, বাট হাউএভার আপনি যদি ভার্ব বলে এটাকে মনে রাখতে পারেন, বুঝতে পারেন, চিনতে পারেন, ওকে ফাইন, আপনি ভার্ব হিসেবে মনে রাখেন। আমি ইউজুয়ালি অ্যাকশন ওয়ার্ড বলে থাকি এই কারণে যে এটা নাউন ফর্মও থাকতে পারে, ভার্ব ফর্মও থাকতে পারে, সো এই জন্য এটাকে শুধু ভার্ব বলাটা ঠিক না আমার মতে, হাউএভার ইট ডাজন্ট ম্যাটার। সো আমরা হচ্ছে এই অ্যাকশন ওয়ার্ড গুলা কমনলি এসে থাকে আইএলসি, সো আমরা এগুলো ইউজ করে থাকবো। এছাড়া এবার চলে আসি আমাদের মূল জায়গায়। আমরা বলছিলাম যে দুইটা জিনিস আমাকে বুঝতে হবে যে কোনো চার্টের ইন্ট্রোডাকশন লেখার জন্য। সেই দুইটা জিনিস কি কি, এক প্রথমটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ডটা বুঝতে হবে, বেসিকলি অ্যাকশন ওয়ার্ড কি, এইগুলোর মধ্যে কোনো কমন একটা আসতে পারে। তো এগুলা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, মানে হচ্ছে ভার্ব বুঝতে হবে, ভার্বটাকে, এবং বুঝতে হবে সাবজেক্টকে। এখন আমি একটা জিনিস বলি কেন এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। দেখেন, অ্যাকশন ওয়ার্ড যদি আপনি ধরতে পারেন, যেমন এক্সপেন্ডিচার অথবা স্পেন্ডিং, এই যে দুইটা, এই দুইটা যদি আপনার আসে, এই দুইটা যদি এই দুইটার যে কোনো একটা যদি আপনার কোয়েশ্চেনের মধ্যে থাকে আর কি, তাহলে আপনার সাবজেক্ট নিঃসন্দেহে হবে মানি, সাবজেক্ট নিঃসন্দেহে হবে মানি, মানে টাকা। কেন টাকা হবে, কারণ এখানে খরচ করা বুঝাচ্ছে, স্পেন্ডিং মানে খরচ, এক্সপেন্ডিচার মানে খরচ, স্পেন্ড মানে খরচ, স্পেন্ড মানে খরচ হয়ে গেছে। সো কি খরচ হইতে পারে, টাকা খরচ হয়। সো দ্যাটস ওয়াই এগুলা থাকলে নিঃসন্দেহে আপনার সাবজেক্ট হবে মানি। সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে যাকে নিয়ে কথাবার্তা হচ্ছে, যাকে নিয়ে আমার কোয়েশ্চেনে কথাবার্তা হচ্ছে, যার ব্যাপারে বলতেছে, যার উপর কাজ করা হচ্ছে, ভার্বগুলা, এই যে ভার্বগুলা, এই ভার্বগুলা যার উপরে প্রয়োগ করা হচ্ছে, এই ভার্বগুলা যার উপরে প্রয়োগ করা হচ্ছে, সে হচ্ছে আমার সাবজেক্ট। তো সাবজেক্ট ধরতে পারাটাই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস while writing an introduction. তো আমরা একটা প্র্যাকটিক্যালি দেখি, তাইলে জিনিসগুলো ক্লিয়ার হবে। যেমন দেখেন, এখানে আমরা এই চারটার ইন্ট্রোডাকশনটা লিখি, এটার কোয়েশ্চেনটা একটু ঝাপসা মনে হতে পারে, বাট এটা ছবির ভিতরে দেয়া। সেটা হচ্ছে, দ্য চার্ট বিলো শোজ দ্য এক্সপেন্ডিচার অফ টু কান্ট্রিজ অন কনজিউমার গুডস ইন 2010। মানে কি, এই চার্টটা শো করতেছে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার কমন না, এক্সপেন্ডিচার, হ্যাঁ খরচ, খরচ কিসের, দুইটা দেশের খরচ কিসের উপর, কনজিউমার গুডস এর উপর। কনজিউমার গুডস, কনজিউমার মানে ভোক্তা, গুডস মানে হচ্ছে পণ্য বা প্রোডাক্টস। সো কনজিউমার প্রোডাক্টের উপর তাদের খরচ। এখন কি কি কনজিউমার প্রোডাক্টস, এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা কনজিউমার প্রোডাক্টস আছে, কার্স, কম্পিউটার্স, বুকস, পারফিউম, ক্যামেরাস এক্সেট্রা। দুইটা দেশের ক্ষেত্রে, কোন দুইটা দেশ, ফ্রান্স এন্ড ইউকে। সো আমরা এইটার যদি আমরা লেখার চেষ্টা করি ইন্ট্রোডাকশনটা, তাইলে এর ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে লিখতে পারি। হাউএভার এটা নিচে চলে আসছে কেন, এটাকে নামায় দিই। ওকে, সো আমি এইটার ইন্ট্রোডাকশনটা, মানে এই চার্টের ইন্ট্রোডাকশনটা আমরা লিখবো। তো প্রথমে কি বলছিলাম, আমরা একটু উপরে যাই, আমাদের উপরের পেজে লেখা আছে, দেখেন প্রথমে কি করতে হবে, রাইট দ্য নেম অফ দ্য চার্ট, আমরা চার্টের নাম লিখবো। ওকে, তো চলেন চার্টের নাম লিখি। ধর্তক তামার পেরেক, একদম ইজি কাজ। সো আমরা চার্টের নাম লিখবো। চার্টের নাম কি, এটা এই চার্টটা আসলে কি, এই চার্টটা একটা বার চার্ট, সো আমরা বার চার্ট লিখবো। আমরা কি লিখবো, বার চার্ট, দা বার চার্ট, একটাই তো চার্ট, সেজন্য ইনডেফিনিট আর্টিকেল দা ইউজ করতে হবে। দা, সরি, বার চার্ট। ওকে, নাম লিখলাম, সিম্পল, নাম লেখা হয়ে গেছে। এরপরে পরের স্টেপে কি, একটা ভার্ব ইউজ করতে হবে এখানের মধ্যে থেকে। এখানের মধ্যে থেকে আমি বলছিলাম যে কম্পেয়ারস ইউজ করাটা বেটার, কারণ বেসিকলি কম্পারিজন হয়। সো আমরা এই মহাশয়কে নিচ্ছি, আমরা কম্পেয়ারস লিখতেছি। ওকে, তাহলে আমরা চলেন কম্পেয়ারস লিখি।
কম্পেয়ার্স। আচ্ছা, এখানে একটা কথা আছে, অনেকের এই জায়গায় ঝামেলা হয়, স্পেশালি এটা বার চার্টে হবে না, এটা পাই চার্টে ঝামেলাটা হয়। পাই চার্টে কি ঝামেলা হয়, যে পাই চার্ট আসলে একের অধিক থাকে। ইউজুয়ালি আপনার আইএলটিএস এক্সাম গুলা যদি কোয়েশ্চেন গুলা দেখেন তাহলে দেখবেন একের অধিক থাকে, কেমব্রিজ বইগুলোতেও দেখবেন একের অধিক পাই চার্ট আছে। তখন এখানে পাই চার্টস লেখা থাকে। তো যদি আপনার নাউনটা প্লুরাল হয়, অর্থাৎ আমি যদি এখানে বার চার্টস লিখতাম, তাহলে আমি ভার্ব যেটা অর্থাৎ কম্পেয়ার, এটা শেষে এস দিতাম না। এটা শর্টকাটে মনে রাখার একটা ওয়ে আছে। আর লং কাট বলতে ডিটেইলসে যদি মনে রাখতে চান, তাহলে এটা যে আপনার এটা তো নাউন নামটা, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে, অর্থাৎ এস থাকবে। আর যদি এটা প্লুরাল হয় তাহলে ভার্বের শেষে এস থাকবে না। আর এটা সহজভাবে মনে রাখার ওয়ে কি, আপনি দেখেন এখানে এই যে দেখেন শোজ লেখা আছে না, দা চার্ট বিলো শোজ, যদি শোজ থাকে তাহলে কম্পেয়ার্স হবে, যদি শো থাকে কম্পেয়ার হবে। এটা হচ্ছে শর্টকাটে মনে রাখার ওয়ে আর কি। হাউএভার তো এখানে শোজ আছে, আমরা কম্পেয়ার্স লিখছি, দা বার চার্ট কম্পেয়ার্স। এরপরে চলে আসি আমাদের স্টেপ গুলাতে, কি লিখতে হবে। এই জায়গায় কিছু কথা আছে, অ্যামাউন্ট, নাম্বার, পার্সেন্টেজ, প্রপোর্শন, কোনটা লিখবো। এই যে দেখেন এখানে লেখা আছে অ্যামাউন্ট কখন লিখবো, আমি বলি যদি সাবজেক্টটা একটা আনকাউন্টেবল নাউন হয়। এখন আপনি বলবেন সাবজেক্ট তো লিখি নাই, আমি বলছি সাবজেক্ট লিখেন না লিখেন, একটা কোয়েশ্চেনে আসার পরে সবার আগে এর সাবজেক্ট আর এর অ্যাকশন ওয়ার্ডকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই কোয়েশ্চেনের সাবজেক্টকে আমি বলছিলাম এক্সপেন্ডিচার যদি অ্যাকশন ওয়ার্ড থাকে তাহলে সাবজেক্ট হয় মানি। তাহলে আমাদের এই বার চার্টের কোয়েশ্চেনের সাবজেক্ট হচ্ছে মানি এবং এর অ্যাকশন ওয়ার্ড হচ্ছে এক্সপেন্ডিচার। তাইলে আমরা দুইটা স্টেপ কমপ্লিট করে ফেলছি, নাম লিখছি, আমরা হচ্ছে কম্পেয়ার্স লিখছি, এরপর হচ্ছে এইগুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে। যে কোনোটা ইউজ করা যাবে না, এটা বুঝে ইউজ করতে হবে। এই দেখেন, যদি অ্যামাউন্ট আমরা কখন লিখবো, যখন হচ্ছে সাবজেক্টটা আনকাউন্টেবল হয়। সাবজেক্টটা যদি আনকাউন্টেবল মানে কি, গণনা করা যায় না এরকম। এরপরে হচ্ছে সাবজেক্টটা যদি কাউন্টেবল হয় তাইলে নাম্বার লিখবো, নাম্বার অফ। যেমন কাউন্টেবল নাউন কি কি, পিপল, মানুষের সংখ্যা, এটা কাউন্টেবল নাউন। মানুষকে তো আর হচ্ছে আপনার ১.৫ জন মানুষ বলা যেতে পারে না, বা ২.৫ জন মানুষ বলা যেতে পারে না। কিন্তু আপনি যদি টাকার কথা চিন্তা করেন, আপনি ২.৫০০ টাকা বলতে পারতেছেন, আপনি ২.৫ টাকাও বলা যাইতে পারে এক অর্থে, হ্যাঁ বলা যায় ২ টাকা ৫০ পয়সা। সো মানি যেটা আমাদের এই চার্টের যেই সাবজেক্ট, সে কিন্তু আনকাউন্টেবল। তাইলে আনকাউন্টেবল থাকলে আমরা কাকে নিব, অর্থাৎ আমাদের সাবজেক্টটা হচ্ছে আনকাউন্টেবল সাবজেক্ট, আমরা নিব হচ্ছে অ্যামাউন্ট। তাহলে আমরা অ্যামাউন্ট নিব। হ্যাঁ, আরেকটা কথা আছে, অনেক সময় এই অ্যামাউন্ট নাম্বার কোনোটাই হয় না, পার্সেন্টেজ ইউজ করা হয়। কখন ইউজ করা হয়, যদি কোয়েশ্চেনের মধ্যে পার্সেন্টেজ দেওয়া থাকে। যেমন আমরা এই টেবিলটার দিকে যদি তাকাই, দেখেন এখানে কোয়েশ্চেনে পার্সেন্টেজ আছে না, শতাংশ। তো যদি কোয়েশ্চেনে পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আমরা নাম্বার অ্যামাউন্ট কোনোটাই না লিখে এই দা চার্ট কম্পেয়ার্স এর পরে আমরা পার্সেন্টেজ লিখে দিব সরাসরি। আবার পার্সেন্টেজ না লিখে আপনি চাইলে প্রপোর্শনও লিখতে পারেন। প্রপোর্শন আর পার্সেন্টেজ একই জিনিস, একই বিষয় বুঝায় আর কি, দুইটাই। তো আমরা আমাদের এখানে কি হবে, যেটা বললাম যে বার চার্ট, চার্টের নাম লিখেছি, তারপর হচ্ছে কম্পেয়ার্স নিছি। এখন হচ্ছে আমরা লিখবো অ্যামাউন্ট, অ্যামাউন্ট অফ, অ্যামাউন্ট অফ হোয়াট। স্টেপগুলোতে যাই, এই স্টেপগুলো মনে রাখবেন, তাইলে এই ৯টা স্টেপে আপনি যে কোনো চার্টের ইন্ট্রোডাকশন লিখতে পারবেন। আই রিপিট, যে কোনো চার্টের ইন্ট্রোডাকশন লিখতে পারবেন। সিম্পলি আপনাকে এই জিনিসগুলো বুঝে বুঝে অ্যাপ্লাই করতে হবে। ওকে, অ্যামাউন্ট, নাম্বার, পার্সেন্টেজ, প্রপোর্শন লেখা শেষ। এখানের মধ্যে থেকে আমরা নিছি অ্যামাউন্ট। ওকে, ভালো কথা। অ্যামাউন্ট নেওয়ার পরে আমাদের নিতে হবে সাবজেক্ট। তো সাবজেক্ট তো অলরেডি আমরা আইডেন্টিফাই করে রাখছি, সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে মানি। তাইলে অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্টের পরে একটা প্রিপোজিশন দিতে হবে অফ, কারণ কিসের পরিমাণ, অ্যামাউন্ট মানে তো পরিমাণ, কিসের পরিমাণ, এর বুঝাইতে অফ হয়, অ্যামাউন্ট অফ মানি। আচ্ছা, অ্যামাউন্ট অফ মানির পরে কি লিখতে হবে, এই দেখেন ভি2 ফর্ম অফ অ্যাকশন ওয়ার্ড। ভি2 ফর্ম অফ অ্যাকশন ওয়ার্ড মানে কি, ভি2 মানে কি, পাস্ট ফর্ম। তো আমাদের অ্যাকশন ওয়ার্ড কে ছিল, এই এক্সপেন্ডিচার মহাশয়ের পাস্ট ফর্ম কে, এই যে স্পেন্ট, এক্সপেন্ডিচারের পাস্ট ফর্ম কে, স্পেন্ট। তাইলে আমরা এখানে কি লিখবো, the bar chart compares the amount of money spent, আচ্ছা spent on, আচ্ছা spent এর পরে হচ্ছে এবার একটু
এই জায়গায় একটু বুঝতে হবে। স্পেন্টের পরে অন, ফ্রম, বাই, ফর চারটা প্রিপোজিশন দেওয়া আছে, এর মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে। এন্ড এটা ডিপেন্ড করবে কিসের উপর? সোর্স বা সেক্টরের উপর। আপনার কোয়েশ্চেনের সোর্স বা সেক্টর কে? এই যে ভার্বটা প্রয়োগ হচ্ছে, অর্থাৎ এই যে টাকাটা খরচ হচ্ছে, খরচিত ভার্ব এখানে এক্সপেন্ডিচার, তো এই টাকাটা আসলে কিসের উপর খরচ হচ্ছে? আপনার সেক্টর কে কে? আমরা যদি তাকাই, আমাদের এখানে সেক্টর আছে 5টা: কার, কম্পিউটার, বুকস, পারফিউম, ক্যামেরাস। এখানে 5টা সেক্টর আছে। সো এগুলো হচ্ছে সেক্টর যেখানে আমার ভার্বটা প্রয়োগ হচ্ছে, অর্থাৎ টাকাটা খরচ হচ্ছে। এক্সপেন্ডিচার যে ওয়ার্ডটা, সেটা এই জায়গাগুলোতে আছে আসলে যাচ্ছে। তো এগুলো হচ্ছে সেক্টর। অনেক কোয়েশ্চেনে সেক্টর নাও থাকতে পারে, যেমন ইউজুয়ালি লাইন চার্ট বা লাইন গ্রাফ যদি থাকে, লাইন গ্রাফে ইউজুয়ালি সেক্টর দেওয়া থাকে না। তো সেক্টর না দেওয়া থাকলে আমরা এই অংশটা অ্যাভয়েড করব, সেক্টরের অংশটা অ্যাভয়েড করব। সেক্টরের অংশ বলতে আমরা এই অন, ফ্রম, তারপরে এই সোর্স সেক্টর, দুইটা অংশ আমরা বাদ দিয়ে দিব, দুইটা স্টেপ আমরা বাদ দিয়ে দিব। তো যেহেতু আমাদের এখানে আছে না, কার, কম্পিউটার, 5টা সেক্টর আছে, তাইলে আমরা কি লিখবো? সেক্টরের নামের আগে এখন প্রিপোজিশনের ব্যাপারটা যেটা আমি বলি, আপনি অন প্রিপোজিশনটা ইউজ করবেন যদি টাকা খরচ করা বুঝায়। যদি খরচ করা, অন মানে উপরে বুঝায়, খরচ করা কিসের উপর? অমুক সেক্টরের উপর, অমুক জিনিসের উপর খরচ করা হচ্ছে, সো অন হবে। আর অন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে, অর্থাৎ যেমন এনার্জি প্রোডাকশন যদি বুঝায়, যেমন এনার্জি উত্তোলন করা হচ্ছে, ইলেকট্রিসিটি জেনারেট করা হচ্ছে, তাহলে থেকে অর্থে ফ্রম হবে। অর্থাৎ টাকা খরচ করা সম্পর্কিত কোনো জিনিস যদি থাকে, এর বাইরে ম্যাক্সিমাম টাইম ফ্রম হয়ে থাকে। আর শুধু টাকা খরচ করা সম্পর্কিত কোনো বিষয় যদি থাকে কোয়েশ্চেনে, তাহলে অন হয়ে থাকে সেক্টরের আগে প্রিপোজিশনটা। তা আমাদের এখানে তো টাকা খরচ করাই বুঝাইতেছে, তাইলে আমরা কি লিখবো? দ্য বার চার্ট কম্পেয়ার্স। ও, আমরা এখানে একটা জিনিস মিস করছি, দা। এখানে দা লিখতে হবে, কারণ অ্যামাউন্ট অফ মানিটা তো ফিক্সড। এই যে অ্যামাউন্ট অফ মানিটা তো ফিক্সড, তাইলে দ্য বার চার্ট কম্পেয়ার্স দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ট, এরপর যেটা বললাম আমাকে লিখতে হবে অন। এখন আমরা সোর্স বা সেক্টরের নাম লিখব। অন লিখলাম, সোর্স বা সেক্টরের নাম লিখতে হবে। সোর্স বা সেক্টর কয়টা? 5টা। তাহলে আমরা ডিরেক্ট 5টার নাম লেখা তো টাফ, লং হয়ে যাবে অনেক, দেখতে বিশ্রী মনে হবে। তো আমরা কি লিখবো? অন 5 ডিফারেন্ট প্রোডাক্টস। আচ্ছা, প্রোডাক্টস কেন লিখতেছি? কারণ আমার এখানে কোয়েশ্চেনে গুডস দেয়া আছে, আমি একটু প্যারাফ্রেজিং করলাম, একটু সিনোনিম লিখলাম। কনজিউমার গুডস দেয়া আছে, আমরা শুধু প্রোডাক্টস লিখলাম। দ্য বার চার্ট কম্পেয়ার্স দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ট অন 5 ডিফারেন্ট প্রোডাক্টস। এরপরে কি লিখতে হবে? সেক্টরের পরে কি আছে? সোর্স বা সেক্টর লেখার পরে আমাকে লিখতে হবে হোয়ার। হোয়ার মানে কোথায়, কোথায় খরচ হয়েছে, মানে কোন দেশ, কোন জায়গা, সেটা যদি দেয়া থাকে তাহলে ওই জায়গার নাম লিখবো। এরপরে হচ্ছে ওয়েন, অর্থাৎ কোন সাল, সময়টা দিব। তো এখানে দেখেন, এটা একটা টাইম ফিক্সড বার চার্ট, অর্থাৎ একটা সাল দেয়া আছে মাত্র, অর্থাৎ টাইমটা ফিক্সড, নির্দিষ্ট করে দেয়া। তাইলে আমরা এটার ক্ষেত্রে হচ্ছে এই শুধু এই সালটা লিখে দিব। আর কোন দেশ, এখানে দেখেন দুইটা দেশের কথা বলা আছে, কোয়েশ্চেনে বলা আছে 2 কান্ট্রিজ। তাহলে কোয়েশ্চেনে যেহেতু 2 কান্ট্রিজ আছে, আমরা এখানে 2 কান্ট্রিজ না দিয়ে ডিরেক্ট নাম দিয়ে দিতে পারি, মাত্র দুইটা দেশ। নাম লিখলে খুব একটা লং হচ্ছে না কোয়েশ্চেন, সো আমরা নামটা দিয়ে দিব ইন ফ্রান্স। যেহেতু প্রথমে আছে ফ্রান্সই লিখি, ইন ফ্রান্স অ্যান্ড দা ইউকে। এখানে ইউকের আগে দা কেন লিখলাম, এটা আপনারা একটু নিজে থেকে খোঁজ করে জেনে নেবেন। ইউকে, ইউএসএ, এইরকম ইউনাইটেড আইল্যান্ডস যেগুলা, ইউনাইটেড স্টেটস যেগুলা, সেগুলা, সেই দেশগুলার আগে দা বসে। এটা ডেফিনিট আর্টিকেল দা এর একটা অন্যতম ব্যবহার। সো ইউকে যখনই লিখবেন সবসময় সামনে দা লিখবেন। Okay, the bar chart compares the amount of money spent on 5 different products in France and the UK. এরপরে কি বলছিলাম? সময় লিখতে হবে, when। তো সময় কি? 2010, এটা তো টাইম ফিক্সড। তো টাইম ফিক্সড যেহেতু, আমরা কি লিখবো? ইন ইন লিখতে পারি, আবার একটু সুন্দর করে ইন দ্য ইয়ার 2010 লিখতে পারি। বুঝতে পারলাম। তো এই হয়ে গেল আমাদের একটা পারফেক্ট ইন্ট্রোডাকশন যাকে বলে। অনেকে এটাকে অনেকে এইগুলাকে পারফেক্ট যেগুলো, সেগুলোকে ব্যান্ড 9 বলেন। আমি ব্যান্ড 9 বলছি না, হাউএভার। তবে হ্যাঁ, আপনি যদি এইভাবে ইন্ট্রোডাকশন প্রপারলি লিখে আসতে পারেন, আপনি মোর দেন 6.5 ডিজার্ভ করবেন ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে, আমি বলতেছি। যদিও পুরো স্কোরটা ডিপেন্ড করে আপনার
পুরা চার্টটা কিভাবে লিখছেন, আপনি পুরা রিপোর্টটা আপনি কিভাবে লিখছেন সেটার উপরে, শুধু ইন্ট্রোডাকশনের উপরে না। ইন্ট্রোডাকশন শুধুমাত্র একটা ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করে এবং মানে আর কি যে আপনি কতটুকু ভালো রাইটার সেটার একটা ইমপ্রেশন ক্রিয়েট করে। আর একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সো ইন্ট্রোডাকশন ভালো হওয়া চাই ডেফিনেটলি। তো এই ইন্ট্রোডাকশন হচ্ছে এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনের একটা প্যারাফ্রেজিং। আমরা যদি পড়ি, দেখেন কোয়েশ্চেনে বলছে দ্য চার্ট বিলো শোজ দ্য এক্সপেন্ডিচার অফ টু কান্ট্রিজ অন কনজিউমার গুডস ইন 2010, আর আমরা লিখছি দ্য বার চার্ট কম্পেয়ার্স দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ট অন 5 ডিফারেন্ট প্রোডাক্টস ইন ফ্রান্স অ্যান্ড দ্য ইউকে ইন দ্য ইয়ার 2010। ওকে, এখন এখানে ছোট্ট আরেকটা কথা আছে, আমাদের যে চার্টটা দেওয়া আছে সেটা তো টাইম ফিক্সড, একটা সাল, অনেক সময় টাইম চেঞ্জিং হইতে পারে। যেমন 2010 থেকে 2015 সালে কি কি চেঞ্জেস হইছে একটা জায়গায়, সেটা বলা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিছু ফ্রেজেস ইউজ করতে পারি, টাইম চেঞ্জিং যে ফ্রেজেস গুলো, অর্থাৎ এগুলাকে টাইম ফ্রেজ বলা হয়ে থাকে। সো আমরা টাইম ফ্রেজ গুলা ইউজ করব আর কি। যেমন এত থেকে এত, এত সাল থেকে এত সাল। তো সেই ক্ষেত্রে আমরা টাইম ফ্রেজ এরকম বলতে পারি যে ফ্রম 2010। আমি কয়েকটা টাইম ফ্রেজ লিখায় দিচ্ছি সুবিধার জন্য, যদিও আমরা আজকে টাইম চেঞ্জিং চার্ট দেখবো না, তাও আমি আপনাদের সুবিধার জন্য লিখায় দিচ্ছি ফ্রম 2010 টু 2015, এগুলা এক্সাম্পল হিসেবে লিখায় দিচ্ছি আর কি। তো এছাড়া হইতে পারে between 2010 and, সরি এন্ড এইভাবে দেওয়া যাবে না, এইভাবে লিখতে হবে and 2015। একটা জিনিস খেয়াল করেন, বিটুইন দিলে দুইটা সালের মাঝখানে এন্ড লিখতে হয়, এটা অনেকে ভুলে যায়। এটা মনে করে লিখবেন। আবার আমরা লিখতে পারি, সরি সরি during the period 2010 to 2015। আবার হইতে পারে এন্টার over the period 2010 to 2015। আবার হইতে পারে throughout the period লেখা যেতে পারে, THROUGHOUT, throughout the period। এইভাবে লেখা যেতে পারে। যেমন এখানে 5 বছর না, তাইলে 5 বছর যেহেতু, তাইলে আমরা লিখতে পারি throughout the period না লিখে throughout the 5, আচ্ছা 5 এইভাবে না লিখে throughout the 5-year period। সো এই হচ্ছে কমন কিছু, আরো আছে, আরো অনেক ভাবে টাইম ফ্রেজ লেখা যায়। তো টাইম ফ্রেজটা কোথায় বসবে? এই যে আপনার যদি টাইম চেঞ্জিং থাকে, তাহলে এই যে ইন দ্য ইয়ার লিখছি না, টাইম ফিক্সড এর ক্ষেত্রে জাস্ট এই জায়গায় আপনি বসায় দিবেন হচ্ছে, এখানে যে কোনো একটা টাইম ফ্রেজ, যদি আপনার মানে টাইমটা চেঞ্জিং হয়ে থাকে। আর এই ইয়ার গুলা অর্থাৎ সালগুলা সাবধানে বসাইতে হবে। ওকে, দ্যাটস অল। সো এটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন। আপনাদের কাজ হবে ভিডিওটা পজ করে সেম ওয়েতে, আমরা এই যে এখানে 9টা স্টেপ দেখলাম, এই যে 9টা স্টেপ, আপনাদের কাজ হবে সেম ওয়েতে এই 9টা স্টেপ ফলো করে আমরা নিচের এখানের যে টেবিল আছে, আমরা সেই টেবিলের ইন্ট্রোডাকশনটা লেখার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা পজ করে এটা লিখবেন। সো আমরা ভিডিওটা পজ করে এই ইন্ট্রোডাকশনটা লেখার চেষ্টা করব। তো আমি লিখে দিচ্ছি আপনাদের, আশা করি আপনারা লিখে ফেলছেন। তাহলে ইন্ট্রোডাকশনটা কেমন হবে? প্রথমে নাম লিখতে হবে টেবিল। আচ্ছা, টেবিলের ক্ষেত্রে একটা কথা আছে, আমরা অনেকে কি করি, টেবিল চার্ট বলি, টেবিল গ্রাফ বলি, বাট টেবিলকে আসলে চার্ট গ্রাফ শুনতে কেমন খ্যাত লাগে। তো এটা বলবো না, অ্যাভয়েড করাটা বেটার। তো আমরা টেবিলকে শুধু টেবিল বলবো। তারপরে দ্য টেবিল কম্পেয়ার্স দ্য
পার্সেন্টেজ আছে তাই না, তাহলে পার্সেন্টেজ লিখতে হবে। আপনারা দেখেন চার্টের নাম লিখলাম, দ্য টেবিল কম্পেয়ার্স লিখলাম, তারপরে কোয়েশ্চেনে যেহেতু পার্সেন্টেজ দেয়া আছে, এই যে দেখেন 3 নাম্বার স্টেপ, অ্যামাউন্ট নাম্বার পার্সেন্টেজ, এই জায়গা থেকে আমরা কি করব, আমরা পার্সেন্টেজ লিখব। তাহলে আমরা পার্সেন্টেজ কম্পেয়ার্স দ্য পার্সেন্টেজ অফ, এখন আপনাকে দেখতে হবে এই কোশ্চেনের সাবজেক্টকে, খেয়াল করে দেখেন এখানে আমাদের যে কমন অ্যাকশন ওয়ার্ড, এই যে বেচারা স্পেন্ডিং আছে, স্পেন্ডিং, তো স্পেন্ডিং মানে কি, খরচ। খরচ কি হয়, কোথায় হয়, মানে কোন জিনিসটা খরচ হয়, টাকা খরচ হয়। তাহলে আমার যেহেতু অ্যাকশন ওয়ার্ড স্পেন্ডিং, তাহলে আমার সাবজেক্ট হচ্ছে মানি, তাহলে পার্সেন্টেজ অফ মানি। The table compares the percentage of money spent, অ্যাকশন ওয়ার্ডের ভি2 ফর্ম বসে, তো স্পেন্ডিং এর ভি2 ফর্ম হচ্ছে স্পেন্ট, সেজন্য ভার্বের পরে এটা স্পেন্ট লিখলাম। দ্য টেবিল কম্পেয়ার্স দ্য পার্সেন্টেজ অফ মানি স্পেন্ট অন, এবার আমাকে দেখতে হবে কয়টা আইটেমস বা কয়টা প্রোডাক্টস, 3টা আইটেমকেও প্রোডাক্ট বলা যেতে পারে, সো 3টা প্রোডাক্ট আছে, তাহলে আমরা বলতে পারি অন 3 ডিফারেন্ট আইটেমকে একটু প্যারাফ্রেজ করে প্রোডাক্টস লিখলাম, অন 3 ডিফারেন্ট প্রোডাক্টস ইন, এখানে কয়টা দেশ আছে, দেশের নাম লিখতে হবে, ওয়্যার, তো কোথায়, 5টা দেশ, ইন 5 ডিফারেন্ট কান্ট্রিজ, সাল দেয়া আছে, হ্যাঁ দেয়া আছে, কান্ট্রিজ ইন দা ইয়ার 2002। সো এই হয়ে গেল ইন্ট্রোডাকশন। এখন এখানে অনেকের আবার একটু খুঁতখুত লাগবে কোন জায়গায়, আমি বলি, এই যে আমি এখানে ডিফারেন্ট লিখছি অন 3 ডিফারেন্ট প্রোডাক্টস, আবার আমি এখানে এসে 5 ডিফারেন্ট লিখছি, ডিফারেন্ট ওয়ার্ড নিয়ে অনেকের একটু সমস্যা হবে। তো তাদের ক্ষেত্রে বলে রাখে, অনেকে রেফার করবেন যে আমরা এখানে ভেরিয়াস লিখবো, বাট ভেরিয়াস লেখাটা কমপ্লিটলি ভুল একটা বিষয়। আপনি এখানে ভেরিয়াস লিখতে পারবেন না, ডিফারেন্টের সিনোনিম ভেরিয়াস না। ডিফারেন্ট মানে ভিন্ন, আর ভেরিয়াস মানে হচ্ছে অনেকগুলা, বিভিন্ন বোঝায়। ডিফারেন্ট মানে হচ্ছে এখানে আইডেন্টিফাই করে দেয়া আছে, দেখেন 5টা দেশ, 3টা সেক্টর, তো এই যেহেতু এটা আইডেন্টিফাই করে দেয়া, নির্দিষ্ট করে দেয়া, এখানে আপনি ডিফারেন্ট লিখতে হবে। যদি অনির্দিষ্ট থাকতো, অনেকগুলা, ইনফিনিটি নাম্বার অফ, তাইলে আমরা বলতে পারতাম ভেরিয়াস প্রোডাক্টস। বুঝতে পারলাম, আমি এখানে বলছি যে 5 বলছি, অর্থাৎ আমি 5 বলে এটাকে আইডেন্টিফাই করে দিছি, সেহেতু আমি এখানে 5 ভেরিয়াস প্রোডাক্টস লিখতে পারবো না। আমাকে, আর যদি 5 না লিখতাম, তাহলে আমি লিখতে পারতাম ভেরিয়াস ইন ভেরিয়াস কান্ট্রিজ ইন দ্য ইয়ার 2002। সো বেসিকলি দ্যাটস দ্য ইন্ট্রোডাকশন। আশা করি এটা আপনারা ঠিকভাবে লিখতে পারছেন আমি যেভাবে দেখাইলাম। তো এই ওয়েটা ফলো করে আপনারা যে কোনো ইন্ট্রোডাকশন আশা করি লিখতে পারবেন। সো আজকের ক্লাসটা কেমন লাগলো, এই রাইটিং এর ক্লাসটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পেজে একটা লাইক দিয়ে রাখতে পারেন যদি আপনি নতুন হয়ে থাকেন। অ্যান্ড আর কি বলবো, দ্যাটস অল। আমাদের পেজের সাথে কানেক্টেড থাকবেন। আমাদের ইনস্টিটিউটে যদি কখনো অপরচুনিটি হয়, তাহলে আপনি ভিজিট করতে পারেন আমাদের অফিসে। এছাড়া হচ্ছে আমাদের অনলাইন কোর্স আছে, আমাদের রাইটিং কোর্স আছে অনলাইনে, সেটা আমি নিব। সেটা শুরু হতে যাচ্ছে শীঘ্রই, কয়েকদিনের মধ্যেই শুরু হবে। তো যারা ইন্টারেস্টেড রাইটিং ফর আইএলটিএস অনলাইন কোর্সের জন্য, তারা সেটার জন্য এনরোল করতে পারেন। এটা একটা ডেমো ক্লাস ধরতে পারেন। তো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগছে সবার। সো যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন আমাদের পেজে। থ্যাংক ইউ, দ্যাটস অল। দেখা হবে সবার সাথে আবারও কোনো এক সময়, অনলাইনে অথবা অফলাইনে, স্বাধীন স্যারের ক্লাসে। থ্যাংক ইউ, গুড বাই, হ্যাভ এ গুড ডে।